বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মিনিং টাউন পর্ব 19। কাহিনী শুরু আবার সেখান থেকেই হয় যেখানে মেমেও সুইহুয়াকে বাবা শিক্ষক বেইয়ের বিষয়ে সামনে বসে কমপ্লেন করছে। তার বাবা শিক্ষক বেইয়ের কৃতকর্মের জন্য কোম্পানির মালিকদের সামনে তার ফেস লস হয়েছে। সুইহুয়া এখানে সামান্য কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায়। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেবাও দেখা করতে এসেছে শিক্ষক বেইয়ের সামনে। সে তার সাথে কথা বলছে, জিজ্ঞেস করছে মেমেও কোথায়। শিক্ষক বেই জানায় সুইহুয়ার বাড়িতে গেছে, সেখানে সে হয়তো খাওয়া দাওয়া করছে। ও এখানে অশান্ত শিক্ষক বেইকে দেখে জিজ্ঞেস করেই বসে যে স্যারের কিছু কি হয়েছে। এদিকে শিক্ষক বেই বলতে থাকে ডেবাও মেমেও কষ্ট পেয়েছে, সে বুঝতে পারছে। এটাও এখানে একদম সত্যি কথা যে মেমেও এবং তার মাকে আগে সে ভালোভাবে দেখভাল করতে পারেন। এখন এই অবস্থায় স্টুডেন্টদের যা অবস্থা, সময় যদি শিক্ষক হিসেবে সে হাল ছেড়ে দেয় তাহলে এই বিষয়টা তো স্টুডেন্টদেরই ব্যথা দেবে তাদের ছোট মনের মধ্যে। আগামীকালই তাদের কোরাস কন্টেস্ট আছে, কন্টেস্টের মধ্যে তাদের পার্টিসিপেট করতে হবে। আজকেই তার শেষ রিহার্সাল আছে। শিক্ষক বেই এখানে আবার ডেবাওকে বলতে থাকে সে তার মেয়ে আসার পরও তার ভালো মতো দেখভাল করতে পারছে না স্টুডেন্টদের সাথে ব্যস্ত থাকার জন্য, কন্টেস্টে রিহার্সালের জন্য। সে এখানে ডেবাওকে বলছে যে মেমেওকে যেন সে একটু দেখভাল করার সাথে যেন একটু ভালোভাবে কথা বলে, শিখে যেন এটা একটু ভালো করে বুঝিয়ে যায় যে তার বাবার বয়স হয়েছে, এখানে খারাপ ব্যবহার করেছে সে বুঝতে পারছে। কিন্তু এটা এখানে একদম সত্যি কথা, এই খারাপ বয়স্ক মানুষটা কোনোভাবে স্বার্থপর না। একজন শিক্ষক হিসেবে সে যদি তার ছাত্রছাত্রীদের হাল ছেড়ে দেয়, সঠিক পথ নির্দেশ না করে, তাহলে সেটা খারাপ হবে। এখানে শিক্ষক বেই ডেবাওকে অনুরোধ করে যাতে এটা তার মেয়ে মেমেওকে বোঝায় যাতে সে তার বাবা শিক্ষক বেইয়ের সাথে বিতর্ক না করে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে সুইহুয়া মেমেওর সাথে কথা বলতে আসলে এখানে ভালো করে বুঝিয়েছে মেমেওকে বলেই বলছে সে যা কথাগুলো তার জিনিসপত্রগুলো যেন খেয়াল রাখে। তার বাবা এখানে কোনোভাবে স্বার্থপর না। শিক্ষকতার যে পথ অবলম্বন করেছে সেটা অনেক মহান একটা পথ। এখানে পড়াশোনা জাতির ভিত নির্মাণ, ছাত্রছাত্রীদের প্রতি একেবারে উপাসকের মতো কাজ করে। সে হয়তো একসময় তার মেয়ে ছোট মেমেও এবং তার স্ত্রীকে সময় দিতে পারে। যখন ছোট ছিল সে তখন শিক্ষক বেইয়ের কাছে পড়াশোনা করেছে। তারা যখন একসাথে পড়াশোনা করতো সেই জিনিসগুলো সব থেকে মেমোরেবল সময় ছিল তার জীবনে, যে তার চোখে তার দেখা জীবনের সেরা শিক্ষক বেই। ও এখানে বলতে থাকে মেমেওকে যে তার মেয়ে জিয়াইওনা এখন শিক্ষক বেইয়ের কাছে পড়াশোনা করতে, এখানে দিন দিন আস্তে আস্তে বড় হচ্ছে, নতুন জিনিসপত্র শিখছে এবং এই কোরাস কন্টেস্টের জন্য এখন তার মায়ের থেকেও অনেক বেশি বিজি আছে। এই জিনিসগুলো দেখে তার খুব ভালো লাগছে। এদিকে দৃশ্যে ডেবাও আর মেমেও একসাথে কথা বলছে। মেমেও এখানে জিজ্ঞেস করছে ডেবাও কি তার বাবা শিক্ষক বেইয়ের সাথে কথাবার্তা বলেছে। এখানে নিশ্চয়ই জানে যে শিক্ষক বেই কি কাজ করেছে। ওখানে খুব ক্যাজুয়ালি বলতে থাকে হ্যাঁ সে সমস্ত কিছু জানে। তার এটা ভেবে খারাপ লাগছে যে তার মেয়ে মেমিয়া ভাবে শিক্ষক বেইকে সমালোচনা করছে। বলতে থাকে সে কি ঠিক মতো জানে যে তার বাবা কি কাজ করেছে। বা ওখানে বলতে থাকে হ্যাঁ একদমই জানে। শিক্ষক বেইকে নিয়ে গেছে শহরের বিভাগীয় জায়গায় ইন্টারনেট ক্যাফেতে গিয়ে তারা সেটা বিক্রি করেছে। এটুকু টাকা বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে শিক্ষক বেই নতুন চশমাও নিয়েছে। মেয়ে ওর কথাবার্তাগুলো শুনে ভীষণ রেগে যায় আর বলতে থাকে সে ভাবতেই পারে এরকম কিছু একটা হবে। আর সে সব থেকে বড় বোকা এখানে, সে এটা কি করে ভাবলো যে তার বাবা একাই কাজটা করতে পারে। ডেবাওকে মারতে থাকে। এখানে মারার পর বলতে থাকে সে এটা কেন বুঝতে পারে কম্পিউটার গুলো কোনো সাধারণ কম্পিউটার ছিল না, ডোনেশনে দেওয়া হয়েছে। আর ডোনেশনের জিনিস এভাবে কেউ বিক্রি করতে পারে জন্য তার বাবাকে শাস্তিও পেতে হতে পারে। এখানে তার শিক্ষকতার কাজও তার থেকে কেড়ে নেওয়া হতে পারে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে শিক্ষক বেই এবং গুয়ো মিনহাক মিলে তার ছাত্রছাত্রী ফাইনাল আবার রিহার্সাল করিয়ে দিচ্ছে কোরাস কন্টেস্টের জন্য। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেবাও এবং মেমেও আবার কথা বলছে। ওখানে জিজ্ঞেস করছে মেমেওকে শিক্ষক বেইয়ের কি সত্যি শাস্তি হবে। বলছে সে সত্যি জানে না। শুন ফোনে এডুকেশন ব্যুরোর সাথে কথা বলছিল সে যখন ফেরত আসছিল। যে কোম্পানিতে কাজ করে তার মালিকরাও খুব এম্বারেসড ছিল, হয়তো ভাবছিল এই বিষয়টার রিপোর্ট কি করে করবে তারা অথরিটির কাছে। তারা এখানে না থেকে হোটেলে চলে গেছে। ও বলতে থাকে তার আগে বিষয়টা বোঝা উচিত ছিল, যদি শিক্ষক বেইকে একবার জিজ্ঞেস করে নিত যে প্লেগ্রাউন্ড ফিক্স করার টাকা সে কোথা থেকে পেয়েছে, হয়তো এই জিনিসটা হতো না। এখানে উপহাস করে বলতে থাকে ডেবাওকে সে জানবে ওখানে একটা মূর্খ ছেলে, এটা তার ফল্ট কোনোভাবেই না। তার বাবা তো সমস্ত রুলস জানে, এটাও খুব ভালো মতো জানে যে ডোনেশনের জিনিসপত্র কোনোভাবে বিক্রি করা যায় না। অন্যান্য প্রজেক্ট থেকেও তো টাকা আসছে, হ্যাঁ সেটা অত্যাধিক কম পরিমাণ তবুও তো আসছে। বয়স্ক ব্যক্তি হিসেবে ম্যাচিওর অ্যাডাল্ট হিসেবে তো তার কৃতকর্মে অবগত থাকা উচিত। এখানে তার কাজটাকে ভালোবাসে না কোনোভাবে। ওখানে বলতে থাকে যে হ্যাঁ হয়তো এটাই হতে পারে, হয়তো সমস্ত কিছু জেনে নিয়ে কাজটা করেছে। শেষবার সে যখন মিস্টার ঝাওয়ের সাথে দেখা করতে গেছিল এডুকেশন ব্যুরো, অন্যান্য জায়গা থেকেও সে সাহায্য চেয়েছিল, লোকাল গভর্নমেন্ট তাকে এই বিষয় নিয়ে সাহায্য করেনি যে ছোট ছাত্রছাত্রী 16 বছর এবং তার নিচে যারা চাইল্ড লেবার হতে দেওয়া যাবে না। তারা এখানে সাফ জানিয়ে দিয়েছিল যে তাদের হাতের মধ্যে কিছু নেই, ন্যাশনাল গভর্নমেন্টের পলিসির মধ্যে চলছে। তারা আইন কানুন পাস না করলে তারা কিছু করতে পারবে। হয়তো এখানে সে তার এই শেষ কাজটা সুভেনিয়ারের মতো তার মেমোরিতে রাখতে চেয়েছে। সমস্ত কথাবার্তা
কথাবার্তাগুলো শুনে ডেবাওর মুখ থেকে মেমেওর মন খুব খারাপ হয়ে যায়। ওখানে বলতে থাকে মেমেওকে যে তার বাবার উপর সে যেন রাগ না করে, একসাথে কোনো না কোনোভাবে এই বিষয়টা ফিগার আউট করার চেষ্টা করে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সাথে দেখা করতে এসেছে মেমেও এবং ডেবাও। তাদের সাথে প্রথমে কুশল বিনিময় করে, বলতে থাকে এখানে সে এসেছিল জায়গা সমস্ত মানুষদের বিবাহ, মৃত্যু, যাবতীয় নথিভুক্তকরণ রেজিস্ট্রেশনের জন্য। এখনো কথাবার্তা বলে দেখলো যে কোনো কাজই এগোয়নি। মেয়েও বলতে থাকে এই কাজগুলো নিশ্চয়ই সে তার বাবা শিক্ষক বিয়ের কথাতে করছে। ও বলতে থাকে একদমই ঠিক কথা, এগুলো তো একদম ঠিক। তারা যদি শুধু আর্থিকভাবে উন্নতি কামাতে পারলেই তো হয়ে গেল না, এর বৈধ সব পরিচয়পত্র তাদের রাখতে হবে। এই কয়েকদিন শিক্ষক বেই খুবই ব্যস্ত ছিল, সমস্ত ছাত্রছাত্রীদের কোরাস কন্টেস্টে পার্টিসিপেট করানোর জন্য রিহার্সাল করে যাচ্ছে কন্টিনিউ। এই বিষয়টাও তার খুব খারাপ লেগেছিল যে 16 বছরের কম বয়সী ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় কখনো আর কখনো বেশিরভাগ তাদের পরিবারের চাপ ছেড়ে কাজ যেতে বাধ্য হচ্ছে। বলতে থাকে সেই লোকালিটির সাথে কথা বলে এটুকু পর্যন্ত জেনেছে শিক্ষক বেই প্রত্যেক ছাত্রছাত্রীর বাড়ি গিয়ে তাদের মা বাবাদের সাথে কথা বলে স্কুলে পড়াশোনার জন্য আনার চেষ্টা করেছে। কি কিছু মা বাবা শিক্ষকের গায়ে হাতও তুলেছে। শিক্ষক হিসেবে সে এটাই চেয়েছিল যাতে ভবিষ্যতে তাদের দেশে হতো তাদের জায়গার ছাত্রছাত্রীরা বাইরের অন্যান্য জায়গার মতো ন্যূনতম শিক্ষায় প্রাথমিক প্রচেষ্টায় বেড়ে উঠুক। ওখানে বলতে থাকে মেমেওকে যেন কোনোভাবে ভুল বুঝে তার বাবাকে দোষ না দেয়, কারণ এখানে সেই মানুষটা সত্যি কোনো দোষ নেই। ও এটাও বলে যে সেদিন রাতে সে গিয়ে তার সাথে কথা বলেছিল, সে এটাও বুঝতে পেরেছে যে শিক্ষক বেই তাকে ভুল বুঝেছিল। সে তখন খুব বেশি হতাশ ছিল। শিক্ষক বেইকে সে এটা বোঝানোর চেষ্টা করছিল যে প্রতিটা পরিবার ব্যবস্থা কখনই এক হয় না, আর কোনোভাবেই সে ছাত্রছাত্রীদের ধরে বেঁধে আটকিয়ে সমস্যার সমাধান করতে পারে না। রিফু তো ছোটবেলা থেকে শিক্ষক বেইয়ের সাথেই পড়াশোনা করেছে, তাকে এখানে পড়াশোনা করিয়েছিল বলে এই জিনিসপত্রগুলো সে এখন বুঝতে পারে। শিক্ষার গুরুত্বটা কতটা আছে সকলে জানে ওখানে আবার বলতে থাকে মেমেও আর ডেবাও এতদিন কাজের মধ্যে ব্যস্ত ছিল, কিন্তু সে একটা খবর পেয়েছে মিনিং টাউন প্রতিষ্ঠা হয়ে গেল আরও জনগণনার আদমশুমার গণনা করা হবে। তখন শিক্ষক বেইয়ের যে এই পয়েন্টটা আছে ছেলে মেয়েদের চাইল্ড লেবার না করে তাদের পড়াশোনা করানোর জন্য বিষয় হতো তখন কাজ করা যেতে পারে। ওখানে বলতে থাকে অনেক ধন্যবাদ ডেফুকে এত সাহায্য করার জন্য। এখানে সে এটাও জানে যে ডেফুর কোনো ফল্ট নেই। মেমেও আর বাবা শিক্ষক বেই এখানে খুবই জেদি একজন মানুষ। এই দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে মেমেও বাড়ি চলে এসে আগে চশমাটা দিয়ে বলে যে সে এটা ফিক্স করে এনেছে, চেক করে নিবেই। সেই চশমাটা পরে চেক করেও দেখে নেয়। তারা দুজন খেতে খেতে কথা বলতে থাকে। শিক্ষক বেই এখানে মেমেওকে জিজ্ঞেস করতে থাকে যে এবারে কি কিছুদিন সে বেশি থেকে যেতে পারে। মেমেও বলতে থাকে হ্যাঁ, কোনো সমস্যা হবে না, কোরাস কন্টেস্টের পরই সে এখান থেকে যাবে। ওখানে জিজ্ঞেস করে সে শুনেছে যে তার বাবার অ্যাকর্ডিয়নটা ভেঙে গেছে, কি তাকে এখানে একটা নতুন কিনে দেবে। বেই এখানে বলতে থাকে তার কোনো প্রয়োজন নেই, এখানে তো কোরাস কন্টেস্ট হবে, কোরাস কন্টেস্টের সকলে একসাথে গলা মিলিয়ে গান গাইবে, এখানে মিউজিকের কোনো দরকার হবে না। আসলে ডেফুকে ঘর থেকে বার করে দেওয়ার পর মিনহ্যাং যখন দেখছিল যে শিক্ষক বেই অ্যাকর্ডিয়ন বাজাচ্ছে কষ্ট পেতে পেতে, উনি রাগের মাথায় শিক্ষক বেই অ্যাকর্ডিয়ন ভেঙে ফেলে। ওখানে পুরোনো কথা মনে করে বলতে থাকে সে যখন ছোট ছিল ভালোভাবে জানতো যে তার মা বাবা দুজনেরই সঙ্গীতের সে এটা বুঝতে পারে না যে সেই বিষয়টা কোথা থেকে ইনহেরিট করেছে। আর গলার মধ্যে সুর খুব কম আর ভুলভাল শব্দ উচ্চারণ করেও গান গায়। শিক্ষক বেই বলতে থাকে তার মা বাবা তাকে ছোটবেলায় শিখিয়েছিল স্ট্যান্ডার্ড ম্যান্ডারিন বলে একটা গান, সবসময় সেটা ভুলভাবে গাইতো। আছে বসন্ত এই কথাটাকে সে সবসময় ভুলভাবে শব্দ উচ্চারণ করতো। মেয়েও শব্দটা বারবার ভালো করে জানতে চায় যে কি ছিল। সে শিক্ষক বেইকে শোনাতে গেলে আবার সে একই ভুল করে। বেইও তাকে শেখাতে শেখাতে মেমেও শব্দগুলো উচ্চারণ করে ফেলে ভুলগুলো। তারা দুজনে একসাথে হেসে ওঠে, অনেকদিন বাদে খেতে তাদের পুরোনো দিনের কথা মনে করতে থাকে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে কোরাস কন্টেস্ট শুরু হয়ে গেছে। স্কুলের ছাত্রছাত্রীরা ভালোভাবে গান গাচ্ছে। শিক্ষক বেই এখানে সেই ছাত্রছাত্রীদের দেখে এবং তার নিজের ছাত্রছাত্রীদের দেখে বুঝতে পারে যে তারা ভেতরে একটু নার্ভাস হয়ে আছে। এদিকে আবার দেখানো হতে থাকে শিক্ষক বেই তার ছাত্রছাত্রীদের স্টেজে নিয়ে ওঠার আগে বলতে থাকে এখানে চোখ বন্ধ মনে করতে তারা তাদের স্কুলের জায়গায় গভীর মরুভূমিতে আছে, তাদের প্লেগ্রাউন্ড, তাদের ক্লাসরুম, এখানে আর কেউ নেই, আর তারা চোখ বন্ধ করে নিজেদের জন্য গান গাইছে। পর তারা সকলে মিলে উঠে যায় মধ্যে এবং সেখানে থাকা যারা এই বিষয়টা নিয়ে কথা বলতে থাকে হিসাব করে দেওয়া হয়েছিল 25 থেকে 30 জন। এখানে তো অনেক বেশি ছাত্রছাত্রী আছে। দিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে ছাত্রছাত্রীরা বসন্ত ঋতুর বিষয় নিয়ে গান গাইতে শুরু করে। একজন জাজ নিজের টেবিল থেকে উঠে সেই বিষয়টা থামাতে একজন বলতে থাকে আগে তাদের গানটা শেষ করে নিতে, কারণ এখানে তো সমস্ত স্কুলেদের বলে দেওয়া হয়েছিল তাদের দেশাত্মবোধক গান গাইতে হবে। এখানেও তারা এই নিয়মের বিরোধিতা করেছে। দিকে দেখাতে থাকে অডিয়েন্সে বসে থাকা মেমেও এবং ডেবাও উঠে দাঁড়িয়ে পড়ে তাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। শিক্ষক বেই এই গানটা তাদেরও শিখিয়েছিল। এখানে তাদের ছোটবেলায় স্মৃতিচারণা হয়ে যায়। শিক্ষক বেই বাঁশি বাজাতো, স্টুডেন্টরা তার পেছনে যেতে যেতে এই গানগুলো গাইতো। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সময় যেতে থাকে, ব্যাকগ্রাউন্ড বলতে থাকে এখানে এই কোরাস কন্টেস্টে তার গানের মধ্যে তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে ব্যক্ত করেছে। বসন্ত ঋতুর সময়টা খুবই সুন্দর হয় এবং সবসময় সবাই আশা করে এই ঋতুটা ফিরে আসুক। এটা শুধুমাত্র বসন্তকে আগমন করার জন্য বরং ঘরে ফেরার গানও বলা যেতে পারে। যারা বাড়ি থেকে দূরে চলে গেছে জন্য তাদের শুভকামনার জন্য যাতে ফিরিয়ে আনা যায় ভালো ভবিষ্যতের জন্য। শুধুমাত্র ভালো ভবিষ্যৎ নিজের জায়গা ছেড়ে বেরিয়ে গেলে হয় না, জায়গা
দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে সময় চলতে থাকবে শিক্ষকতা করাতে থাকছে তার স্কুলের হেডমাস্টার হিসেবে। তো ছাত্রছাত্রী সময়ের সাথে সাথে জিয়ানের গাড়িতেও উঠে পড়ছে লেবার হয়ে যাওয়ার জন্য। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু হয়তো বিভাগীয় দপ্তরে একজন আধিকারিকের সাথে কথা বলে এখানকার মানুষদের বিশেষ বৈধ পত্রগুলো বিভুক্তকরণের জন্য অর্থাৎ জন্ম, বিবাহ, মৃত্যু যাবতীয় এবং সার্টিফিকেট বিষয়টা হয়তো হাল করে ফেলেছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে এডুকেশন ব্যুরো থেকে এখানে হেড অথরিটি শিক্ষক বেইকে খুব খারাপভাবে কথা শোনাচ্ছে। শিক্ষক বেইও এখানে নিজের মন একেবারে বেঁধে নিয়েছে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে ওয়ান বলে যেই বাচ্চা ছেলেটিকে ছেড়ে দিয়ে তার মা বাইরে কাজ করতে গিয়েছে, এতদিন বাদে সমস্ত কাজ সামলে নিয়ে সে তার ছেলের কাছে ফিরে এসেছে। মা চুয়ানকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে সে তার মা অনেকদিন সময় লেগে গেল কাজের জন্য, কিন্তু সে ফিরে এসে চুয়ানও এখানে তার মাকে মা বলে কেঁদে ওঠে জড়িয়ে ধরে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মিমিও আর যাবার সময় এসে গেছে, সে গাড়িতে উঠেছে। শিক্ষক বেই এখানে তাকে বিদায় জানাচ্ছে। শিক্ষক বেই অবাক হয়ে যায় যখন কিছুক্ষণ বাদ মিমিও গাড়ি থেকে নেমে পড়ে আর বলতে থাকে তার বাবা সে সেখানে ফ্যাক্টরি রিজাইন করে দিয়েছে। কথাটা শুনে শিক্ষক বেই ভীষণভাবে খুশি হয়, অনেকদিন বাদে সে তার মেয়ের সাথে থাকতে পারবে। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে কোরাস কন্টেস্ট শেষ হয়ে গেছে। শিক্ষক বেই আর তার ছাত্রছাত্রীরা খুব ভালো পারফরমেন্স করেছে। হলের মধ্যে থাকা সকল জাজ এবং বাকি অন্যান্য ছাত্রছাত্রী টিচাররা হাততালি দিয়ে ওঠে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু সকলকে নিজের অফিসে ডেকেছে। সকল তার এলাকার লোকেদের জন্য যে নথিভুক্তকরণ পত্র তৈরি করে ফেলেছিল এক এক করে সকলকে দিয়ে দিচ্ছে থেকে তারা কোনোভাবে পুনর্বসতির মানুষ না, বৈধ নথিপত্র আছে তাদের কাছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে শিক্ষক বেই স্কুল শেষে তার ঘরে এসেছে আর মিমিও বলতে থাকে ছোটবেলা থেকে এই জায়গায় নুডলস খেয়ে বড় হয়েছে, কিন্তু জানে যে তার বাবা যেই জায়গাগুলো একটা জায়গায় ছিল সেখানে সে ভাত খেতে অভ্যস্ত ছিল। জিয়ানে গিয়ে তার মেয়ে খুব ভালোভাবে শিখেছে কি করে ভাত রান্না করা যায় আর শাকসবজিও। এখন সে তার বাবার পছন্দের ভালো মিল তৈরি করেছে। শিক্ষক বেই বলতে থাকে মিমিওকে সে অনেকদিন বাদে ভীষণ খুশি। এখানে বলতে থাকে যে তার বাবার জন্য দুটো নোটিশ এসে, প্রথমটা এখানে শিক্ষক বেইকে তার হেডমাস্টারের পদ থেকে ডিসমিস করা হয়েছে, দ্বিতীয়টা হয়েছে তার বাবা যে বিষয়টা নিয়ে এতদিন প্রচেষ্টা করছে সেটা পাস হয়ে গেছে। আর এডুকেশন ব্যুরো অন্যান্য সেক্টর এই সিদ্ধান্ত নিয়ে 16 বছরের কম কোনো বাচ্চারা স্কুল ড্রপ আউট করতে পারবে না, এখানে নিষিদ্ধ করে আইন পাশ করে দেওয়া হয়েছে। শিক্ষক বেই সেই নথিপত্রগুলো ভালো করে দেখে নেয়, বলতে থাকে সত্যি হয়তো এখন ভালো সময় আসতে চলেছে। এখানে শিক্ষক বেইকে বলতে থাকে এখানে রিজাইন করতে চেয়েছিল, তার লিডার্সরা তাকে না করে দিয়েছে। বেই বলতে থাকে হ্যাঁ সে জানে তার মেয়ে খুব ভালো মতো কাজ করে, লিডার্সরাও তাতে খুশি। বলতে থাকে আগে তার পুরো কথাটা আগে তার বাবা শুনেনি। লিডার্সরা বলেছে এই জায়গাটা যেহেতু ডেভেলপড হচ্ছে, এখানে তারা তাদের একটা ফ্যাক্টরি প্ল্যান্ট করতে চায়, সেখানে প্রজেক্ট হেড করতে চায়। মেমিয়র ফ্যাক্টরি সমস্ত দায়িত্ব মেমিয়র ঘাড়েই থাকে। শিক্ষক বেই হেসে হেসে বলতে থাকে সত্যি সময় ভালো আসছে। মেমিয়র বলতে থাকে যে গুয়ো মিনহ্যাং বলে বেইয়ের জায়গায় এখন তাদের স্কুলের হেডমাস্টার। সে কখনো ভাবেনি যে একজন শহর থেকে এসে ছেলে এখানে পার্মানেন্ট ভাবে থেকে যাবে। বেই বলতে থাকে কোনোটাই স্ট্রেঞ্জ না, একদম বেইয়ের থেকে অনেক বেশি কোয়ালিফাইড গুয়ো মিনহ্যাং এবং সে ভালো একজন হেডমাস্টার হবে। সে জানকে সে বলেছিল এই জায়গাটা কোনোভাবেই খারাপ না, উন্নত হতে হবে। একসাথে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করতে থাকলে ঠিকই হবে। মেয়েও ফিরে এসে শহর থেকে একজন কোয়ালিফাইড ছাত্র এসে এখানে পার্মানেন্ট থেকে শিক্ষকতা করছে, মানতেই হচ্ছে যে ভালো সময় আসছে, উন্নতিও আস্তে আস্তে ঠিকই হচ্ছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ব্যাকগ্রাউন্ডে ভয়েসে বলছে শিক্ষক বেই আর কোনোভাবেই তাদের জায়গা মাস্টার নেই, কিন্তু রুরাল এডুকেশন এখনো পর্যন্ত যথেষ্ট অবদান রাখছে এবং ছাত্রছাত্রীদের ভালোভাবে পড়াশোনা করাচ্ছে। তার স্টুডেন্টরাও পুরনো নতুন সকলে তাকে ভীষণ ভালোবাসে। গুয়ো মিনহ্যাং এর প্রচেষ্টায় যেই কম্পিউটারগুলো বিক্রি করে দেওয়া হয়েছিল সেগুলো আবার কেনা হয়ে ইন্টারনেটের মাধ্যমে সে এখন তার ছাত্রছাত্রীদের কম্পিউটারের ব্যবহার শেখাচ্ছে। শিক্ষক বেই কম্পিউটারের ব্যবহার জানে না, কিন্তু ভীষণ খুশি যে নতুন ভাবে ছাত্রছাত্রীরা নতুন বিষয় শিখছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ব্যাকগ্রাউন্ডে বলছে সময়টা 2002, মিনিং ভিলেজের জায়গায় মিনিং টাউন স্থাপন হয়ে গেছে। তো যখন এখানে প্রশাসনিক এখতিয়ার হস্তান্তর করা হয় তখন তা বিরোধ দেখা যায় এবং টাউন ভিলেজের মধ্যে ক্যাওস তৈরি হয়ে যায়। এখানে আবার বলতে থাকে যে সময়টা এখন 2004, এখানে একসাথে অনেকগুলো প্রজেক্ট র্যান্ডামলি শুরু হয়ে গেছে। এখানেই মূল সমস্যাটা দেখা দিয়ে ওয়ার্কার্সদের ঠিকমতো পে করা যাচ্ছে না। এদিকে আবার বলতে থাকে যে লেভেল পাম্পিং স্টেশন যেটা ডেভেলপ করার কথা বলা হয়েছে প্রজেক্টটা একেবারেই সাসপেন্ড করে দেওয়া হয়, কারণ সেখানে প্রজেক্ট ফান্ড 8,000 মুয়ের বেশি জায়গা অধিকৃত করে নি, মানে এরকম প্রজেক্টের উপর কাজ করা যাবে না। এই প্রজেক্টগুলোকে হ্যাম্পার করছে সেগুলো। এখানে মিনিং টাউনের যে ডেভেলপমেন্টের কথা ছিল তার উপর গরম জল পড়ে গেছে এরকম মনে হচ্ছিল। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু বাকি সকল উচ্চপদস্থ আধিকারিককে নিয়ে সরকার কথা বলছে যে এখানে প্রজেক্ট ফান্ডসের যে প্রবলেম হচ্ছে, ওয়ার্কার্সদের পেমেন্ট করতে যে সমস্যাগুলো হচ্ছে, বিষয়গুলো এত তাড়াতাড়ি খবরের কাগজে আর্টিকেল হয়ে কি করে চলে বিষয়টা এখন হট সেন্সেশন হয়ে গেছে পেপারে, মানুষ জেনে গেছে। তারা কোনোভাবেই এখন কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, সকল তরফ থেকে তাদের উপরেই চার্জ আসছে। সকলে কথা বলতে বলতে বিতর্ক বেঁধে যাচ্ছে। অথরিটির একজন মেম্বার জিজ্ঞেস করতে থাকে রিপোর্টারদের কাছে এই বিষয়ে ইন্টারভিউগুলো কে দিয়েছিল। এখানে মেন সমস্যা হয়ে দাঁড়িয়ে
দাঁড়িয়েছে। ডেফু ওখানে একটু উচ্চস্বরে বলতে থাকে যথারীতি সেই উচ্চপদস্থ কর্মী প্রজেক্টের যে ফান্ডসে এখানে সমস্যা হচ্ছে, ওয়ার্কাররা কাজ করার পর যে ঠিকমতো টাকা পাচ্ছে, বিষয়গুলো নিয়ে ওয়ার্কার্সরা গিয়েছিল বিভাগীয় দপ্তরে, মিউনিসিপ্যালিটিতে, টাউনে, সেখানে গিয়ে তারা মামলা মোকদ্দমা করার চেষ্টা করেছে। গণমাধ্যমের লোকেরা তো আশেপাশে থাকেই, পাশ থেকে তারা খবরও পেয়ে গেছে সমস্ত ওয়ার্কার্সদের এবং তাদেরও ধরে ধরে এই বিষয়ে তারা ইন্টারভিউ করেছে। শুধুমাত্র হাই অথরিটির এই কজন তারা প্রথমে এত জোরে কথা বলছিল, জানতে চাইছিল, তাদেরই ইন্টারভিউ হয়নি, বাকি সকলের এখানে ইন্টারভিউ হয়ে গেছে। ডেফু বলতে থাকে যে এখানে তাদের মিথ্যে কথা বলারও কিছু ছিল না। অথরিটি সেই ব্যক্তি বলতে থাকে ডেফুকে, সে তো এখানে সরকারের হয়ে কাজ করে, তাহলে এই বিষয় না সামলে কেন সত্যি বলেছে। ডেফু ওখানে বলতে থাকে সে যদি কথাটা চেপে যেত বা ঘুরিয়ে দিত, তাহলে এখানে গণমাধ্যমের লোকেরা অন্যভাবে জিনিসটাকে পরিবেশন করত। বেশিরভাগ ক্ষেত্রেই এখানে ওয়ার্কার্সদের ইন্টারভিউ তারা আগেই নিয়ে নিয়েছিল, তাই দু তরফের কথা আলাদা হয়ে সরকারের মুখে এখানে খারাপভাবে পড়তো। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকবে কনস্ট্রাকশনের জন্য নতুন কোম্পানি তৈরি করেছে, তাতে একসাথে মেয়েও এবং তার কাজিন ভাই গাওয়াও কাজ করছে। সমস্ত প্রজেক্ট ফান্ডসে সমস্যা হওয়ার জন্য সেও তার ওয়ার্কার্সদের স্যালারি দিতে পারেন। এখন চড়াও হয়েছে তার ঘর চাওয়ার জন্য এবং বলছে তার কোম্পানি ভেঙে দেবে, কথা অসভ্য আচরণ করবে। বেরিয়ে এসে বলতে থাকে এগুলো করে তার সাথে কোনো লাভ, বাকি সকলের মতো একজন কর্মী করে সেই ইন্টারভিউ আর্টিকেল বেরোনোর ফলে তারাই দিয়েছিল সরকারের সেগুলো তাদের আনপেড স্যালারি থাকার জন্য। মাধ্যমের ব্যক্তিদের সেই বিষয়ে সমাধান করার জন্য মেমিও আর ডেবাও গেছে শহরের বিভাগ, সেখান থেকে তারা টাকা এনে সেই ওয়ার্কার্সদের দিতে পারে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে একজন ব্যক্তি সেই সকল ওয়ার্কার্সদের বলতে থাকছে, অন্যান্য ওয়ার্কার্সদের তারা দেখেছে ব্যানার হাতে গভর্নমেন্টের উদ্দেশ্যে প্রতিবাদ জানাচ্ছে, শান্তিপূর্ণভাবে উপার্জনের বেতনগুলো ভালোভাবে চাইছে। সুযোগ দেখে এখানে গাওয়া বলতে থাকে তারা বুঝতে পেরেছে যে তাদের কোম্পানি ভেঙে কোনো লাভ, তারা যে কাজ করছিল সেগুলো সরকারের তরফ থেকে সরকারের এখানে প্রজেক্ট ফান্ডে সমস্যা হয়েছে, আসল প্রতিবাদ এখানে সরকারকে তাদের জানানো উচিত। কথাগুলো সেই ওয়ার্কার্সরা শুনে এবং মনে করে যে একদম ঠিক বলেছে, আর তারা রাজি হয়ে যায় সরকারের কাছে গিয়ে প্রতিবাদ জানানোর জন্য। এদিকে দৃশ্যে ডেফুর মিটিং এর জায়গা আবার দেখানো হতে পদস্থ কর্মীরা এখন ডেফুর উপর চড়াও হয়ে বলতে থাকে হয়ে থাকুক না এখানে সরকারের প্রজেক্টের ফান্ডের সমস্যা কেন গণমাধ্যমের লোকে ডিবেট করেনি, তাদের কনফার্ম করে দিয়েছে ইন্টারভিউ দিয়ে। বলতে থাকে এই জিনিসটা যদি না হতো আরো বেশি সমস্যা হতো। গণমাধ্যমের লোকেরা আগে থেকে খোঁজ খবর নিয়ে আর খুব ভালো মতো জানে যে বেসরকারি এবং সরকারি জায়গায় কোন প্রজেক্ট চলছে এবং সেখানে ভালো বা খারাপ কি হচ্ছে। যদি এখানে গণমাধ্যমের সামনে বা ওয়ার্কার্সদের সামনে মিথ্যে কথা বল, তাহলে এটা সরকারেরই মুখ পুড়তো আরো খারাপ ভাবে। বলতে থাকে যা হয়েছে হয়েছে, কিন্তু এখনো তার মনে হয় জিনিসটাকে তারা সলভ করতে পারে। তখনই এখানে দেখানো হতে থাকে তাদের মিটিং রুমের মধ্যে বাইরে উত্তেজিত জনতা এবং ওয়ার্কার্সরা পাথর বর্ষণ করতে শুরু করেছে। জানলার ধারে গিয়ে দৃশ্যটা দেখতে গেলে তার মাথার মধ্যেও চোট লাগবে। সরকারি আধিকারিকরা তাকে সামলায় ধরে। এদিকে দৃশ্যে নতুন জায়গায় দেখানো হতে থাকে নতুন কিছু মুখ নিয়ে। আসলে এখন বিবাহিত, স্ত্রী, এখানে সন্তান সম্ভবা। ফুর বউয়ের আজকে জন্মদিন। ফুর বউয়ের মা জিজ্ঞেস করছে ডেফুর বউকে, ডেফুর বউয়ের অর্থাৎ তার মেয়ের জন্ম, আজকেও ছেলেটা বাড়িতে নেই, কোনোভাবে কাজের এত বেশি চাপ থাকে সেই সময় মতো বাড়িও আসতে পারে না, তার ঘরে ফেরা বাইরে যাওয়ার সময়ও ঠিক থাকে না। ফুর বউ বলতে থাকে তাকে বেশি চিন্তা না কর, আমি ডেফু একটু ব্যস্ত মানুষ, সে জানে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু চলে এসে স্ত্রী আর তার শাশুড়ি দেখেও ফেলে মাথায় চোট লেগেছে। এর কারণ জিজ্ঞেস করলে ডেফু তার অফিসে হয়ে যাওয়া ঘটনার কথা বলে। ওয়ার্কার্সদের এখানে স্যালারি নিয়ে সমস্যা হতো, অনেকবার এখানে গবাকাকে ঘিরেও ধরেছে। শ্বশুর এখানে বলতে থাকে মিনিং টাউনের জন্য যে কাজ হচ্ছে সেখানে চার্জের জন্য কেউ নেই। শাশুড়ি এখানে চিৎকার করে বলতে থাকে ডেফু কোন একজন উচ্চপদস্থ সরকারি কর্মী মেয়র হয়ে গেছে, কিন্তু তার উপর হামলা করা হয়েছে, এবার সে ভবিষ্যতে কিভাবে এত রিস্ক নিয়ে কাজ করবে। বলতে থাকে তার শাশুড়িকে বেশি চিন্তা না করতে, এই একদম ঠিক আছে, সেই হয়তো সেখানে একটু অমনোযোগী ছিল, দিনের মধ্যে সে সুস্থ হয়ে যাবে। ডেফুর বউ এখানে ডেফুকে বলতে থাকে এখানে তার কাজের ট্রান্সফার কেন নিয়ে নিচ্ছে না মিউনিসিপ্যালিটিতে, এখানে নিজে থেকে জেদ করে এই কাজের জন্য চেষ্টা করছে কোনো। আর তাদের বেবি হয়ে যাওয়ার পর ডেফু নিশ্চয়ই বলতে পারেন বাচ্চার মা হিসেবে সেই শুধুমাত্র বাচ্চার দেখভাল করবে, বাবা শুধুমাত্র টাকা দিয়ে চলে যাবে। ডেফু বলে এরকমটা কখনোই হবে না, তারা একসাথে চলবে, সে এখানে তার জীবন সঙ্গী। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে জিমিও আর ডেবাও ফিরে এসেছে বিভাগীয় দপ্তর থেকে। আমাকে তারা জিজ্ঞেস করছে আজকে কর্মীরা তাদের ঘিরে ধরেনি কেন। বলতে থাকে মেমেও আর ডেবাও চলে যাওয়ার পর তাদের এখানে ঘিরে ধরেছে। গাওয়া তাদের জানিয়েছে যে সমস্যাটা সরকারের তরফ থেকে, তাদের কোম্পানি নষ্ট করে কি করবে। বলতে থাকে এটা তো একদম সত্যি কথা, এখানে কোম্পানির তরফ থেকে সরকারের প্রজেক্টই করছে, সরকার থেকে তারা টাকা না পেলে তাদের কর্মীদের কি করে টাকা দেবে। মানে 3 লাখের উপর টাকা নষ্ট করেছে। দেখতে গেলে তারাও ভিকটিম তাদের কর্মীদের মতো। পাওয়া জানায় যে ডেফুর অবস্থাটা একটু খারাপ হয়েছে, সে চোট লেগেছে তার মাথায়। ও জিজ্ঞেস করতে থাকে খুব কি সিরিয়াস বিষয়। গাওয়া বলতে থাকে কিছু স্টিচেস লেগেছে মাথায়। একসাথে দেখা করতে গেলে ডেবাও হুট করে থেমে যায় আর বলতে থাকে যা হয়েছে ঠিক হয়েছে। ডেফুর কথাতেই সে লোন নিয়েছিল, এই সরকারি প্রজেক্টগুলোতে হাত দিয়েছিল এবং সে নিজেও টাকা খুইয়েছে। আন্ডারে এখন যেই কর্মীরা কাজ করে তারা তাকে ভরসা করেন, তাদের ওখানে বেতন দিতে পারেনি, তার মুখও পুরো চা হয়েছে, এখানে সে কিছু করতে পারবে। দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু আর তার স্ত্রী বাড়ি ফিরছে, বাসের মধ্যে করে
এখানে ডেফু স্ত্রী জিজ্ঞেস করছে তার মাথায় কি এখনো ব্যথা করছে। উত্তরে ডেফু বলে না, আগের থেকে ব্যথা কমে গেছে। ডেফুর বউ এখানে বলতে থাকে যাই বড় ধরনের বা ছোট ধরনের তার স্বামী তাকে কখনোই জানায় না। ডেফুর বউ এখানে ডেফুকে জিজ্ঞেস করতে থাকে সে যেহেতু তার শ্বশুরের সাথে কথা বলেছে, কি বলেছে শ্বশুর ডেফুকে। এখানে বলতে থাকে তার বউয়ের বাবা এখানে তাকে জিজ্ঞেস করে মিউনিসিপ্যালিটিতে কাজ করতে চায় না এই গ্রাসরুট লেভেলেই কাজ করতে চায়। ডেফুর বউ বলে সে তাকে কি উত্তর দিয়ে বলে সে বিবেচনা করে দেখবে, এই বিষয়ে ভাবতে চেয়েছে। ডেফুর বউ বলতে থাকে এখনো সে এত হেজিটেট কেন করছে। বলতে থাকে সেও এখান থেকে যেতে চায়। সমস্যাটা হচ্ছে যখন প্রথম থেকে কাজ করতে শুরু করেছিল সে বসতির লোকেদের সে যে আশা দেখিয়েছে বাকি সমস্ত জিনিসপত্রগুলো যতক্ষণ সেটেল না হচ্ছে সঠিকভাবে এখানে কিছুতেই মানতে চাইছে না। এই কথাগুলো শুনে এখানে ডেফুর বউয়ের মন খারাপ হয়ে যায়। ডেফু এখানে তার বউয়ের মুড একটু ভালো করার জন্য বউয়ের গর্ভে থাকা অজন্ম বাচ্চার সাথে কথা বলতে থাকে। মা রেগে গেছে, তাকে বলছে যে ওয়ানচুয়ানে গিয়ে কাজ করতে বদলি করে নিতে। তার ছোট অজন্ম বাচ্চাকে জিজ্ঞেস করতে থাকে সে কি করবো। বলতে থাকে সে কোনোভাবেই রেগে নেই, একটু চিন্তিত। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু আর তার বউয়ের বাড়ির বাইরে থেকে কিছু ওয়ার্কার্স এবং এসেছে, কারণ এখানে একজন বৃদ্ধা মহিলার বাড়ি সরকারের তরফ থেকে নিয়ে নেওয়া হয়েছে পুরনো, যেটা এখানে নতুন বাড়ি দেওয়া হয়েছে। লোকেরা এই বিষয়ে বলতে থাকে যার পুরনো বাড়িটা কেন কেড়ে নেওয়া হয় সরকারের তরফ থেকে নতুন বাড়ি দেওয়ার জন্য, তো এখানে অন্যায়। এখানে তাদের বোঝাতে থাকে যে প্রত্যেক বাড়ির এদের জন্য সেখানে যত লোকই থাকুক না কেন কার বরাদ্দ করেছে একটা বাড়ি করে, পলিসি অনুযায়ী সে কাজ করেছে। এখানে তার অন্য কোনো মত ছিল না। বৃদ্ধ মহিলা বলতে থাকে এখানে সরকারের তৈরি যত নিকারের লোকেরাও এখানে খারাপ। সমস্ত কথাগুলো শুনেই ডেফুর বউ ভীষণভাবে রেগে যায়। বলতে থাকে প্রথমে ব্যবহার ঠিক করতে একজন সরকারি আধিকারিকের সাথে এরকম ব্যবহার করতে পারে। স্বামী এখানে ডেপুটি মেয়র একজন। বলতে থাকে তার স্ত্রীকে এই বিষয়ে কথা না বলতে তার চোট লেগে যেতে পারে। স্ত্রী বলতে থাকে যে সে থাকতে তার স্বামীকে এভাবে কেউ বুলি করতে পারবে না, সে তার স্ত্রী হিসেবে তার সাথে দিনরাত থাকে আর তার সামান্য ধারণা আছে যে তার স্বামী কি কাজ করে, কতটা পরিশ্রম করে। ফুল বউ এখানে ভালোভাবে সেই বয়স্ক মহিলাকে বোঝাতে থাকে এখানে সরকারের তরফ থেকে আগের বাড়িটা কেন নিয়ে নতুন জায়গায় তাদের যে থাকার বসতি করার জায়গা দেওয়া হয়েছে সেখানে নিশ্চয়ই সে নতুন বাড়ি তৈরি করে। বৃদ্ধাও সম্মতি জানায় হ্যাঁ করেছে। তাদের পুরনো জায়গা সরকার নিয়ে নিয়েছে যাতে অন্য ব্যক্তিদের থাকার জন্য দিতে পারে। বলতে থাকে এটাই হচ্ছে মেন ফ্যাক্ট, এখানে সরকারের পলিসি এভাবেই তৈরি হয়। একটা হাউস হোল্ডের জন্য দু জায়গায় বাড়ি থাকতে পারে না। এখানে জনসংখ্যা যতই হয়ে থাকুক না কেন এখানে জনসংখ্যার বিষয়টা সরকারের হাতে কোনোভাবেই নেই। ফুল বউ এখানে বলতে থাকে প্রত্যেক মানুষের জেনারেশন আর তাদের সেখানে মাথায় রেখে তাদের জেনারেশন তৈরি করা উচিত। জনসংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই। সন্তান হলে তাকে সুস্থভাবে তৈরি করার চেষ্টা করা উচিত। শিক্ষা, সুস্থ পরিবেশ, ভালো সম্পদ দিয়ে তাকে এগিয়ে দেওয়া উচিত। শেখানো উচিত তাদের জেনারেশন যাতে ভালোভাবে নির্মাণ হতে পারে। তো মহিলার যদি অনেকগুলো সন্তান থাকতো দুটো ছেলের জায়গায় তাহলে এর জন্য যদি একটা করে বাড়ি হলে এই পুরো বিভাগটাই তো তার ছেলে মেয়েদের হয়ে যেত। কি লোকেরা তাহলে কোথায় থাকবে? এটা তো ব্যাপারটা কোনোভাবেই বুঝতে চায় না, কিন্তু তার সাথে থাকা ব্যক্তিরা বুঝতে পারতো সত্যি যে সরকারি এক আধিকারিক কর্মী হিসেবে সরকারের পলিসি ফলো করছে, এখানে তো তার কোনো দোষ নেই। এই লোকেরা বুঝে ডেফুকে এবং তার বউকে বলতে থাকে তার আর কোনোভাবেই ডেফুকে বিরক্ত করবে। ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পেরে পর সেখান থেকে সেই রুরু বয়স্ক মহিলাকে নিয়েও তারা চলে যায়। এদিকে আবার দেখানো হতে থাকে ও তার বউকে সাথে নিয়ে যেতে বলতে থাকছে আগে ভাগেই সেখানে কাজে চলে যাওয়া উচিত। সেখানে তার স্বামীর সাথে দাঁড়িয়ে এত সমস্যার মধ্যে থাকলো অবস্থায় তার মা বাবার কাছে থাকলে আরো ভালো হয়। ওর বউ এখানে বলতে থাকে সে একেবারে বাচ্চা মেয়ে, বুঝতে পারছে তার স্ত্রীর থেকে বেশি চিন্তা তার বাচ্চাকে নিয়ে সে এখন করতে। চিন্তা না করতে এই জনগণের যাবতীয় কোনোভাবে ভয় পায়। টাইম যদি এরকম কিছু হতে থাকে তাদের সন্তান তখন সামনে চলে আসবে, তখন ডিফুল হয়ে দাঁড়াতে হবে না, তার সন্তানই তাদের হয়ে লড়ে যাবে। খুব বলতে থাকে তারা এরকম করতে পারে না, সে একজন সরকারি আধিকারিক, ধৈর্য সম্পন্ন হতেই হবে, তাদের বারবার বোঝাতেও হবে। ওর বউ এখানে বলতে থাকে সে এখানে কোনোভাবেই মতো কোনো ক্যাডার না। এখানে তার বউ যদি দেখে তার স্বামীর সাথে খুব খারাপ ব্যবহার করছে, তাকে বুলি করছে, দাঁড়িয়েও থাকবে এবং লড়েও যাবে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেবাও গাড়ি করে ডেফুকে তাকে ছেড়ে দিতে হবে সেই বিষয়ে জিজ্ঞেস করছে। ডেফু বলতে থাকে তার এখন কোথাও যাওয়ার মিনিং টাউন যেটা প্রতিষ্ঠা হয়েছে এই বিষয়ে প্রথম দায়িত্ব তার ঘাড়েই ছিল। পুনর্বসতি বারের মতো ছেড়ে চলে যাওয়ার আগে সে চারিদিকটা ভালো করে দেখতে চায়। বা ওখানে জিজ্ঞেস করে তার মাথায় চোটে কি এখনো ব্যথা করছে। ডেফু বলতে থাকে সে জিজ্ঞেস করলে ব্যথা করছে, সে যদি না জিজ্ঞেস করে সামান্য এখনো চিন ব্যথা আছে। বাও জিজ্ঞেস করতে থাকে ডেফু এক্ষুনি বললো যে শেষবারের মতো এর মানেটা কি, এখান থেকে কোথায় যাচ্ছে। উত্তরে ডেফু বলতে থাকে স্ত্রী এবং তার পরিবার চাইছে সেফটির জন্য এবং তার ভবিষ্যতের জেনারেশনের জন্য যেন ওয়াইনচুয়ানে গিয়ে মিউনিসিপ্যালিটিতে ভালো উচ্চপদস্থ কর্মী হয়ে কাজ করে। ওখানে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করতে থাকে ডেফুকে সে যদি এখান থেকে চলতে এই প্রজেক্টগুলোর ফান্ডস নিয়ে সমস্যা হতো, ওয়ার্কার্সদের এখনো স্যালারি দেওয়া যায়নি, সেগুলো কি হবে। বলতে থাকে সে যদি এখান থেকে চলেও যায় অন্য একজন চার্জ নিয়ে চলে আসবে, কোনো চিন্তা নেই। ও বলতে থাকে তার এখন ভীষণ রাগ হচ্ছে। ওর কথাতেই সেই লোন নিয়ে তো যন্ত্রপাতি মেশিন কিনেছে, এই স্টুপিড প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করে কাজ করবে। এখন তার 3 লাখ ইউয়ান টাকাও হারিয়েছে। তাদের নিজেদের হাতে ভালো মতো টাকা আছে আর না কর্মীদের বেতন দিতে পেরেছে। ও বলতে থাকে তার হাতেও বেশি টাকা নেই, কিন্তু সে তাকে 50,000 ইউয়ান দিতে পারে টার্ন ওভারের জন্য। বলে কিন্তু সে এখানে এতটাও বোকা না, কোম্পানি ঢুকতে দেবে না তার ওয়ার্কার
ওয়ার্কার্সদের। এখানে বিভাগীয় শহরের জায়গা মিউনিসিপ্যালিটি ধরে রেখেছে প্রজেক্টগুলো। তাছাড়া মেমিওর বস প্রজেক্টের হেড করেছে মেমিওকে ওয়াইনারির জন্য। সেখানে প্রজেক্টের মূল বিষয় হচ্ছে আঙুর ফলের চাষ বাড়াতে হবে, সেই দিয়ে মদ্যপ্য তৈরি করা হবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু দেখতে গাড়ির বাইরে তাকিয়ে যে এই মিনিং টাউন সুপার মার্কেট হওয়া এবং সেখানে অনেক লোক কাজ করছে এবং এই কথাটা ডেফুকে জানায়। জিজ্ঞেস করতে থাকে তাহলে তাদের জায়গা আমি যে তার স্টোরটা ছিল সেটা কি হলো। বলতে থাকে এটা সুইহুয়ার বান্ধবী জিউয়ের দেখভাল করে। খুব বলতে থাকে সত্যি কথা বলতে তার দেখে খুব ভালো লাগছে যে সুইহুয়া এত প্রচেষ্টা করার পর এখন সত্যি ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। বলে একবার গিয়ে সুইহুয়াকে হাই হ্যালো তো করে আসতেই পারে। ডেফু বলতে থাকে সে এখন ব্যস্ত আছে, তাকে বিরক্ত করা ঠিক হবে না। এখন এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে একজন সরকারি আধিকারিক এসে গাড়ি থেকে নেমে ডেফুকে বলতে থাকে সেক্রেটারি প্যান এখানে চলে এসেছে। সেক্রেটারি সকলকে নোটিশ জাহির করেছে। এখানে ডেফুকেও এমার্জেন্সি মিটিং এর জন্য ডেকে পাঠিয়েছে। বলতে থাকে ঠিক আছে, কাজের জন্য তাকে আবার ফেরত যেতেই হবে। ডেবাওকেও বলে যে যেন সরকারি বিভাগীয় দপ্তরে সে ছেড়ে দেয়। আবার হয়তো এখানে নতুন কিছু হতে চলেছে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।